নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি নিউজ। আজকাল সঙ্গে রয়েছে দিশা। চোখ রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে। ইডির তদন্ত চলাকালীন নজিরবিহীন ছবি রাজ্যে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা পৌঁছতেই পড়তে হলো আক্রমণের মুখে। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে প্রবেশ করার চেষ্টা করেছিলেন তারা। বাড়ির দরজা বন্ধ রেখে তালা ভেঙে প্রবেশ করার চেষ্টা করেন ইডি আধিকারিকরা, আর তখনই তাদের ওপর কার্যত ঝাঁপিয়ে পড়েন গ্রামবাসীরা। যারা আক্রমণ করেছেন বলে অভিযোগ, তারা মূলত শেখ শাহজাহানের অনুগামী বলে জানা গিয়েছে। রেশন দুর্নীতির তদন্তেই কেন্দ্রীয় সংস্থা এদিন পৌঁছয় সন্দেশখালীর সরবেরিয়ায়। পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শাহজাহানের বাড়ি ছেড়ে চলে যেতে হয় ইডিকে। আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো কলকাতার ইএম বাইপাস থেকে আমাদের প্রতিনিধি অব্রদীপের কাছ থেকে। অব্রদীপ, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? ফ্ল্যাটের সামনে আমরা রয়েছি। সেখানে কিন্তু শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ এক ব্যবসায়ী বাবলু দাস নামে একজন, তার ফ্ল্যাটের সামনে আমরা রয়েছি। এখানে কিন্তু সকাল 9টা থেকে 9:30টার মধ্যে ইডি আধিকারিকরা এসে পৌঁছান এবং তারা কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে রয়েছেন এবং ফ্ল্যাটের ভেতরে যে দরজা, বাবলু দাসের যে ফ্ল্যাট, তার মধ্যে কিন্তু ঢোকার চেষ্টা চালাচ্ছেন। এখনও পর্যন্ত কিন্তু তারা ঢুকতে পারেননি বলেই আমরা যেটা জানতে পারছি ইডি সূত্র মারফত। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আজকে ভোরবেলা থেকেই কিন্তু ইডির তল্লাশি অভিযান শুরু হয়েছে জেলার বিভিন্ন জায়গা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন জায়গাতেও। আমরা যেটা খবর পাচ্ছি যে 15 থেকে 20টি জায়গায় কিন্তু ইডির তল্লাশি অভিযান চলছে এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো তৃণমূলের দুই নেতা শঙ্কর আঢ্য এবং শেখ শাহজাহান, তাদের বাড়িতে কিন্তু রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে ঘটনার সম্মুখীন আমরা হলাম, যেটা শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি আধিকারিকরা যান এবং সেখানে প্রায় ঘণ্টাখানেক ইডি আধিকারিকরা তার বাড়িতে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন এবং সেখানে ঢুকতে গেলে তাদের বাধার সম্মুখীন হতে হয় এবং আমরা যেটা দেখতে পাই যে ঘরের যে শেখ শাহজাহানের বাড়ির যে ভেতরে ঢোকার যে তালা, সেই তালা কিন্তু ভাঙার চেষ্টা করেন এবং 15 মিনিটের চেষ্টায় তারা সেই তালা ভেঙে ভেতরে ঢুকতে গেলে ভেতর থেকে একটি তালা দেওয়া ছিল, সেই তালাও কিন্তু তারা ভাঙার জন্য সচেষ্ট হন এবং যেটা আমরা দেখতে পাই শেখ শাহজাহানের যে যারা অনুগামীরা রয়েছেন তারা কিন্তু একে একে এসে ভিড় করতে থাকেন সেই জায়গায় এবং সেখানে ইডি আধিকারিকদের মারধর করেন এবং সেন্ট্রাল ফোর্স যারা ছিল তাদেরও মারধর করে এবং সংবাদ মাধ্যমের একের পর এক গাড়ি ভাঙা হয় এবং কার্যত প্রায় এলাকা ছাড়া করতে বাধ্য করা হয়। ইতিমধ্যেই যারা সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা রয়েছেন এবং যারা ইডি আধিকারিকরা রয়েছেন তাদেরকে অনেক কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বেশ কয়েকজন সেন্ট্রাল ফোর্সের আধিকারিক তারা বাসন্তী হাইওয়েতে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কার্যত প্রায় নিরাপত্তার হীনতায় ভুগছেন এবং তার পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে এই যে সেখানকার যে থানার পুলিশ, তারা কিন্তু ইতিমধ্যে বিশাল পুলিশ ফোর্স নিয়ে সেখানে গিয়েছে এবং শেখ শাহজাহানের বাড়ির সামনে যে মব ছিল সেটাকে সরাতে সাহায্য করছে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে ইতিমধ্যে কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র এবং তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জানিয়েছেন যে এটা বিজেপির প্ররোচনার কারণে হয়েছে, যেহেতু তুমি জানো যে এই যে শেখ শাহজাহানের বাড়ির সামনে যে অনুগামীরা রয়েছেন তারাও কিন্তু যেটা জানাচ্ছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারাও কিন্তু বলছিলেন যে এই যে সেন্ট্রাল ফোর্স এসেছে, ইডি আধিকারিকরা এসেছে, তারা কেন এসেছে, তারা তো আগাম কোনোভাবে জানায়নি, তার জন্যই তারা এই শেখ শাহজাহানকে চক্রান্ত করা হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনের আগে। তারা চক্রান্ত করে তাদের শেখ শাহজাহানকে বিব্রত করতে চাইছে এবং প্রচার থেকে বিমুখ করতে চাইছে, তার জন্যই কিন্তু তারা বিক্ষোভ দেখায় এবং আমরা দেখতে পাই সেই নজিরবিহীন ঘটনা, ইডি আধিকারিকদের মারধর করা হয়। তার পাশাপাশি আমরা দেখতে পাই যে সেন্ট্রাল ফোর্সের একাধিক আধিকারিককে মারধর করা হয় এবং সেই ছবি আমাদের সামনে এসছে, যার মাথা ফেটে গিয়েছে কয়েকজন ইডি আধিকারিকের, সেই রক্তাক্ত ছবি ইতিমধ্যেই কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এসেছে এবং ইডি আধিকারিকরা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তাদেরকে যখন বলা হয় যে স্থানীয়
কোনো হাসপাতালে যদি নিয়ে যাওয়ার কথা বলা হলে তারা কিন্তু স্পষ্টত মানা করে দেন এবং সেখানে যেতেও তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা স্পষ্টত যেটা জানান যে কলকাতায় যে ইডি অফিস রয়েছে সেখানে তাদের ফিরিয়ে যেন নিয়ে আসা হয়। এমনটাও আমরা খবর পাচ্ছি কয়েকজন ইডি আধিকারিক কিন্তু লঞ্চে করে বিভিন্ন দ্বীপে চলে গিয়েছেন বলেও কিন্তু আমরা খবর পাচ্ছি এবং কয়েকজন আধিকারিককে খুঁজেও পাওয়া যাচ্ছে না সেরকমও খবর কিন্তু জানা যাচ্ছে। সেখানে যারা সংবাদ মাধ্যমের কর্মীরা ছিলেন তাদেরকেও কিন্তু বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না এখনো পর্যন্ত এবং বেশ কয়েকজন সংবাদ কর্মীর গাড়ির চালকের কিন্তু আঘাত লেগেছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই নজিরবিহীন ঘটনা কিন্তু রাজ্যবাসীর সামনে এলো এবং বিরোধী পক্ষ বিজেপির তরফে শঙ্কর ঘোষ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কিন্তু এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন এবং পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিন্তু এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন। কেন এরকম হচ্ছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রেশন বন্টন দুর্নীতি মামলায় আমরা যেমনটা জানতে পারছি যে রেশন বন্টন দুর্নীতি মামলায় রাজ্যের বিভিন্ন জায়গায় তদন্ত চালাচ্ছে, অভিযান চালাচ্ছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই তদন্ত হচ্ছে, তাতে গিয়ে সেই মামলায় তদন্ত করতে গিয়ে কেন ইডি আধিকারিকদের বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কিন্তু এই যে যারা মব যারা আক্রমণ করলেন ইডি আধিকারিকদের সেই বিষয়ে কিন্তু আমরা যেটা জানতে পারছি ইডির পরবর্তী পদক্ষেপ সেটা কিন্তু তারা আদালতে জানাবেন এই বিষয়টি এবং তাদের দিল্লিতে যে সদর দপ্তর রয়েছে সেই দিল্লির সদর দপ্তরে পূর্ণাঙ্গ একটি রিপোর্ট তারা দেবেন এই যে রেশন বন্টন দুর্নীতি মামলায় যে তদন্ত করতে গিয়ে তাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে বারবার, সেটা কিন্তু তারা জানাবেন। তার পরবর্তীকালে কি পদক্ষেপ নেয় তারা সেটা কিন্তু আমাদের নজরে থাকবে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো এখন আমরা রয়েছি কলকাতার ইএম বাইপাসে, রাজ্যের 15 থেকে 20টি জায়গার মধ্যে একটি জায়গায় আমরা রয়েছি কলকাতার ইএম বাইপাসে, যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি অভিযান চালাচ্ছে। শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ বাবলু দাস এমনই একজন ব্যবসায়ী, যেমনটা জানা যাচ্ছে তার বাড়িতে 9টা থেকে 9:30 নাগাদ ইডি আধিকারিকরা এসেছেন। তুমি দেখতে পাচ্ছ যে বাড়ির বাইরে বাড়ির ভেতরে বাড়ির যে মেন এন্ট্রেন্স রয়েছে সেই এন্ট্রেন্স কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এবং এন্ট্রেন্সের ভিতরে কিন্তু সিআরপিএফের জওয়ানরা রয়েছেন এবং ইডি আধিকারিকরা তার ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করছেন, এখনো পর্যন্ত কিন্তু তারা সম্ভব হননি। একদমই অভ্রদীপ, সঙ্গে থাকো, তোমার সাথে আবারও কথা বলবো। তবে তার আগে আমরা একবার শুনে নেব যে কুণাল ঘোষ এ বিষয়ে কি বলছেন। সন্দেশখালীর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, একই সঙ্গে দুর্ভাগ্যজনক, কিন্তু এর পেছনে রয়েছে প্ররোচনা। লাগাতার ধারাবাহিকভাবে কার্যত রোজ শুধুমাত্র তৃণমূলকে বেইজ্জত করবে বলে বিজেপির নির্দেশে সেন্ট্রাল এজেন্সি এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্ররোচনা দিচ্ছে এবং সেটা কার্যত ধারাবাহিক ঘটনায় পরিণত হয়েছে। একদিকে শুভেন্দুর মতো করাপ্টেড রেজিস্টার্ড চোর, ক্যামেরার সামনে টাকা নেওয়া সিবিআই এর এফআইআর নেমড, তাদের বাড়িতে রেড হয় না, কিন্তু যেখানেই বিজেপি সংগঠনে পাল্লা দিতে পারছে না সেই জায়গাগুলোকে গিয়ে 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 এলাকার মানুষকে প্রভোগ করছে, প্ররোচনা দিচ্ছে, গন্ডগোল তৈরি করার চেষ্টা হচ্ছে। এই ধরনের অভিযোগ আমাদের কাছে বারবার আসছে। সন্দেশখালীর ঘটনাও একই জিনিস, সাত সকালে এলাকায় গিয়ে প্ররোচনা দিয়ে একটা গন্ডগোল পাকিয়ে তারপর সেটা তৃণমূলের নামে বা এলাকার মানুষের নামে দোষারোপের চেষ্টা করা। আমরা আর একটা জিনিস সেই সঙ্গে বলবো যে স্থানীয় মানুষকে বলবো প্ররোচনায় পা দেবেন না, আর সংবাদ মাধ্যম মিডিয়া তাদের একাংশকেও এরা কাজে লাগাচ্ছে এই গোটা ভুল প্রচারের কাজে। কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমরা গণতন্ত্রকে সম্মান করি, কোনোভাবে কোনো মিডিয়া সংস্থার প্রতিনিধিরা তারা যেন কোনোভাবে মানুষের ক্ষোভের শিকার না হন, মিডিয়ার ওপর কোনো রকম আঘাত যেন না আসে। এরা চাইছে, মিডিয়ার একাংশ কিন্তু ওদের সঙ্গে মিলে আছে, তারা একসঙ্গে মিথ্যা, কুৎসা, তৃণমূলের ক্ষতি, ষড়যন্ত্র এসব করছে একাংশ, কিন্তু তা সত্ত্বেও কোনো অবস্থায় কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। দলের নেতৃত্ব গোটা জিনিসটা দেখছেন, তারা যথাযথ সময় যা যা করার করবেন। আজকের সন্দেশখালীর এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এবং পাশাপাশি এটাও বলবো যে কোনো রাজ্যের কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা
সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্বও কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের। কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলবো যে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটা, এটা অত্যন্ত দুঃখজনক। আজকে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন, তাদের পরিবারের প্রতি আমরাও সমব্যথী এবং আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। এবং পাশাপাশি বলবো যে কেন্দ্র সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং পরবর্তী সময়ে নিশ্চিতভাবে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে আমরা নিশ্চয়ই সেটাও কিন্তু খতিয়ে দেখব। একদমই, যেমনটা আপনারা দেখছেন ইতিমধ্যেই বছরের শুরুতেই কিন্তু গোটা রাজ্য জুড়ে নজিরবিহীন ঘটনা, কলকাতা এবং ২ পরগনা মিলিয়ে কিন্তু জোর তদন্ত চালাচ্ছে ইডি। মোট ১৫টি জায়গায় ইডির হানা এবং ইতিমধ্যেই কিন্তু সরবেরিয়ায় শাহজাহান শেখের বাড়িতে কিন্তু জোর তদন্ত চালানোর জন্য প্রয়াস নিয়েছিল ইডি, কিন্তু সেখানে ঢুকতে গিয়েই বাধার সম্মুখীন হতে হলো ইডি আধিকারিকদের। আর যেমনটা আমরা আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছ থেকে শুনতে পেয়েছি যে যখনই তারা ঢুকতে গিয়েছিলেন তখনই কিন্তু ইডি আধিকারিকদের বাধা দেয় সেখানকার গ্রামবাসীরা, এবং অভিযোগ অনুযায়ী যারা বাধা দিয়েছিলেন জানতে পারা যাচ্ছে যে তারা শেখ শাহজাহানের অনুগামীরাই। এ বিষয়ে আমরা আবারও বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের সাথে। অভ্রদীপ, একটু আগে তুমি যেটা বলেছিলে যে যখন ইডির আধিকারিকরা তার বাড়িতে প্রবেশ করতে যায় তখন শেখ শাহজাহানের অনুগামীরা তাদেরকে কিন্তু বাধা প্রদান করে, তো এই বিষয়ে কোনো তথ্য বেরিয়ে এসেছে কি? তারা মূলত কারা ছিলেন? দেখো, এই বিষয়টা স্পষ্টত বলা যাচ্ছে না, স্পষ্ট করে কেউই বলছেন না যে তারা কারা ছিলেন, কিন্তু যেমনটা তারা স্লোগানিং করছিলেন যে শেখ শাহজাহানকে বিব্রত করা যাবে না, তাকে তার বাড়িতে ঢোকা যাবে না, এবং যে ধরনের স্লোগান শাউটিং আমরা শুনছিলাম সেখান থেকে স্পষ্টত কিন্তু অনুমান করা যাচ্ছে যে তারা শেখ শাহজাহানের অনুগামী ছিলেন। এবং শেখ শাহজাহান কিন্তু বাড়ি থেকে এখনও বাড়িতেই ছিলেন তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছিল, কিন্তু তার অনুগামীরা যেভাবে মারধর করলো সংবাদ মাধ্যমের কর্মীদের, ইডি আধিকারিকদের এবং সেন্ট্রাল ফোর্সের আধিকারিকদের, সেটা কিন্তু নিন্দনীয় বিষয়। এবং আমরা যেটা স্পষ্টত শুনতে পেলাম যে রাজ্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ যেমনটা জানালেন যে বিজেপির প্ররোচনায় এইসব হচ্ছে, এবং কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সহকর্মীদের প্রতি সমবেদনা জানালেন, এবং যেটা মনে করা হচ্ছে ইডির এই তদন্তে বাধা, সেটা কিন্তু শেখ শাহজাহানের ওপর একটা বিরূপ একটা প্রতিক্রিয়া হতে পারে। আদালতে এই বিষয়টি যখন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা, এবং যে রিপোর্ট জমা দেওয়া হবে দিল্লি সদর দপ্তরে তাদের যে রেশন বন্টন দুর্নীতির মামলায় যে তাদের বাধাদান হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান করতে গিয়ে তারা যে বাধা পাচ্ছেন, সেই বিষয়ে কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তোমাকে আরও একবার ছবিটা দেখাতে বলবো। ইতিমধ্যেই আমরা রয়েছি ইএম বাইপাসের ধারে যে শঙ্কর আড্ড ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী, তার বাড়ির সামনে, এবং বাবলু দাস তার নাম, তার ফ্ল্যাটের মধ্যে। আরেকটা প্রশ্ন, আমরা শঙ্কর আড্ডর বাড়ির দিকে আবারও আসবো, কিন্তু তার আগে আরেকটা প্রশ্ন এই শেখ শাহজাহানের বাড়ির তদন্তটা নিয়েই করতে চাইবো তোমাকে। এই যে ইডির আধিকারিকদেরকে সেখানে যে বাধা প্রদান করা হলো এবং তারপরে কিন্তু ইডির আধিকারিকরা সেখান থেকে সরে যায় এবং উপস্থিত ছিলেন কিন্তু শেখ শাহজাহানের অনুগামীরা, তো সেই ক্ষেত্রে এরকম কোনো ধরনের সম্ভাবনা আসছে কি যে এই সুযোগে শেখ শাহজাহানের বাড়িতে হয়তো এই দুর্নীতি মামলার সাথে জড়িত কোনো রকমের নথিপত্র হয়তো মজুদ রয়েছে? এবার যেহেতু ইডির আধিকারিকরা সরে গেলেন, তাহলে হয়তো সেই অনুগামীরা মিলে হয়তো সেই নথিপত্রগুলো সেখান থেকে সরিয়ে নিতে পারে, যাতে শেখ শাহজাহানকে এই দুর্নীতির মামলার থেকে সরিয়ে আনা যায়। এ ধরনের কোনো সম্ভাবনা রয়েছে? একদমই
একদমই স্পষ্টত ইডি যখন আজকে ভোরবেলা তাদের টিম যখন সিজো কমপ্লেক্স থেকে বেরোয় বিভিন্ন জায়গা তারা তল্লাশি অভিযান চালাতে যান, তখন কিন্তু তাদের কাছে স্পষ্টত খবর ছিল যে এই শেখ শাহজাহানের বাড়িতে এই রেশন বন্টন দুর্নীতি মামলার একাধিক তথ্য নথি রয়েছে। সেগুলি যাতে তদন্তকারী আধিকারিকদের হাতে না পৌঁছে যায় তার জন্যে কিন্তু এই যে শেখ শাহজাহানের অনুগামীরা তারা কিন্তু বাধা দিলেন এবং ইডি আধিকারিকদের মারধর করলেন, পালিয়ে যেতে বাধ্য করলেন। সেই সময় কিন্তু শেখ শাহজাহানকে সুযোগ করে দেওয়া হলো যে এই যে তথ্য প্রমাণ নথি রয়েছে সেগুলিকে লোপাট করে দেওয়ার। এই বিষয়টাও কিন্তু ইডি তদন্তের আওতায় রাখবে এবং পরবর্তী ক্ষেত্রে তোমাকে যেমনটা বলছিলাম কড়া পদক্ষেপ কিন্তু নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। তোমার মনে থাকবে যে 2011 সালের পর থেকে এই শেখ শাহজাহান ওই অঞ্চলের কিন্তু একজন প্রভাবশালী নেতা, তার হাত ধরেই কিন্তু তৃণমূলের যে ভোট ব্যাংক ওখানে রয়েছে সেটা কিন্তু স্পষ্ট থাকে। এবং তোমার মনে থাকবে এই যে জায়গাটায় হয়েছে সন্দেশখালী অঞ্চল, সেখানে কিন্তু এর আগে একাধিকবার এরকম ঘটনা ঘটেছে। এই যে তখন রাজ্য পুলিশের একাধিক আধিকারিকরা কিন্তু বিভিন্ন জনকে গ্রেপ্তার করতে গেলে তাদেরও মারধরের সম্মুখীন হতে হয়েছে, তাদেরও কিন্তু রক্তাক্ত হতে হয়েছে। তারপরেও এই প্রশাসনের তরফ থেকে কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কারণ যেমনটা জানা যাচ্ছে যে যেমনটা অঞ্চলের মানুষরা বলছেন যে সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে শেখ শাহজাহানের মাথায় কিন্তু প্রভাবশালী তৃণমূলের যারা প্রভাবশালী নেতারা রয়েছেন তাদের কিন্তু মাথায় হাত রয়েছে। তার জন্য কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনোদিন কোনো রকম পদক্ষেপ নিতে পারেননি এই রাজ্য পুলিশের আধিকারিকরা। আজকে যখন ইডি আধিকারিকরা যান তাদের কাছে কিন্তু কোনো রকম কোনো প্রস্তুতি ছিল না যে এই রকম একটা ঘটনা ঘটতে পারে। ইডি আধিকারিকরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে, যেমনটা আমরা জানি পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু হয়েছিল, সম্প্রতি জ্যোতিপ্রিয় মল্লিক, তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতাদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন ইডির আধিকারিকরা। কিন্তু কোনো জায়গায় এই রকম কিন্তু পরিস্থিতির সম্মুখীন হননি তারা। আজকে যেরকম পরিস্থিতির সম্মুখীন হলেন তারা, তুমি তাহলে বুঝতেই পারছো তৃণমূলের প্রভাবশালী নেতা বলেই পরিচিত যারা ছিলেন পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তারা কিন্তু তাদের বাড়িতে তল্লাশি অভিযান বহু ঘন্টা ধরে চালিয়েছেন ইডি আধিকারিকরা। সেখানে কিন্তু এই রকম বাধার সম্মুখীন হতে হয়নি। তাহলে তুমি বুঝতেই পারছো সন্দেশখালীর যে শেখ শাহজাহান পৌরসভার কর্মাধ্যক্ষ, তার কতটা প্রভাব পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের থেকেও কতটা বেশি প্রভাব তার ওই অঞ্চলে, যে ইডি আধিকারিকদের পিছু হটতে হলো এবং যে আধা সামরিক বাহিনী ছিল তাদের কাছে কিন্তু আগ্নেয় অস্ত্র ছিল। সেই আগ্নেয় অস্ত্রকে উৎক্ষেপ করেও কিন্তু এই যে শেখ শাহজাহানের যারা অনুগামীরা ছিলেন তারা আতলা ইট ছোড়েন এবং লাঠি নিয়ে তাদের দিকে তেড়ে যান এবং বেধড়ক মারধর করা হয় এবং মাথা ফাটিয়ে দেওয়া হয় মেরে। এবং এখনও পর্যন্ত কিন্তু কয়েকজন ইডি আধিকারিকদের খোঁজ কিন্তু মিলছে না, এমনটাই ইডির কয়েকজন আধিকারিকরা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বাসন্তী হাইওয়ে। অপ্রদীপ, আমরা আবারও তোমার সাথে জড়িত হব, তবে তার আগে আমরা শুনে নেব যে বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, যিনি এতক্ষণ মুখ খুলতে চাইছিলেন না, তিনি অবশেষে এ বিষয়ে কথা বললেন এবং আমরা শুনে নেব তিনি এ বিষয়ে কি বললেন। কি জানি এখন কথা বলি। এর আগে যে ডেকেছিল আপনাকে পাঠিয়েছিল, কি কারণে ডেকেছিল? এগুলো আমি কিছু বলতে পারবো না, কারণ এগুলো বিচারাধীন এবং যতখানি পারি আমরা সহযোগিতা করতে হবে। বৈদেশিক আর এদিকে বছরের শুরুর দিকেই নজিরবিহীন ঘটনা, রাজ্যে ইডি তল্লাশি চলাকালীনই সম্মুখীন হতে হলো হামলার, যা এর আগে কখনো ঘটেনি। এ বিষয়ে আমরা শুনবো এক ইডি আধিকারিকের কাছ থেকে যে তিনি এই ঘটনার বিষয়ে বিস্তারিত কি জানালেন। পরে আমরা যখন হেঁটে আমরা মোট কজন ছিলেন না, আমরা টিমে 8 জন ছিলাম। 8 জন আছে বাসে আসছে, আর বাকি কারা ওরকম ওখানে আছে না বেরিয়ে এসছে? কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগই নেই। আপনার কি ইডি অফিসার? আর
আর এইদিকে শঙ্কর আঢ্যর শ্বশুর বাড়িতেও চালানো হলো তল্লাশি। বলে রাখি, বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য এবং তার স্ত্রী জ্যোৎস্না আঢ্য দুজনেই কিন্তু কাউন্সিলর ছিলেন। আর সূত্র যেমনটা বলছে, রাজনীতি সূত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এদেরও ঘনিষ্ঠতা রয়েছে। কয়েকদিন আগে ইডি তলব করেছিল শঙ্কর আঢ্যকে, কিন্তু হাজিরা দেওয়ার বদলে কিছু নথি পাঠিয়ে দিয়েছিলেন বলেই সূত্রের খবর। আর এবার ফের বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌর প্রধান শঙ্কর আঢ্যর বাড়িতে ইডির হানা। মোট 3 জায়গায় ইডির আধিকারিকরা হানা দিয়েছে। শঙ্কর আঢ্যর বাড়ি, তারই এক কর্মী ম্যানেজার অঞ্জন মালাকারের বাড়ি এবং তার শ্বশুর বিনয় ঘোষের বাড়িতে হানা দিয়েছে ইডি আধিকারিকরা। আর এ বিষয়ে আমরা আবারও আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছ থেকে বিস্তারিত জানবো। অভ্রদীপ, এবার তোমার কাছ থেকে শঙ্কর আঢ্যর বাড়িতে ইডির আধিকারিকরা যে হানা দিয়েছে সেইখানকার বিষয়ে জানতে চাইবো। এই বিষয়ে এবার আমাদেরকে বিস্তারিত জানাও। দেখো, একদমই এই শঙ্কর আঢ্য তিনি যেরকম চেয়ারম্যান, তার সঙ্গে কিন্তু আমরা যেমনটা জানতে পারছি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকেরও কিন্তু একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই রেশন বন্টন দুর্নীতি মামলায় তিনিও কিন্তু যুক্ত, এমনটাই মনে করছে ইডির তদন্তকারী আধিকারিকরা। যেমন সকাল থেকে তার বাড়িতে এবং তার শ্বশুর বাড়িতে এবং তার পাশাপাশি তার যারা ঘনিষ্ঠদের বাড়িতে জেলায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। তার পাশাপাশি কলকাতাতেও কিন্তু এই শঙ্কর আঢ্য এবং শেখ শাহজাহানের ঘনিষ্ঠদের বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। এমনটাই দেখা যাচ্ছে কলকাতার ইএম বাইপাসের পাশে শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী বাবলু দাস, তার বাড়িতেও কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সেখানেও কিন্তু তারা বাধার সম্মুখীন হচ্ছেন, যেমনটা দেখা গেছিল শেখ শাহজাহানের বাড়িতে। এবং শঙ্কর আঢ্য তিনি যদিও বলছেন তিনি সহযোগিতা করবেন, কিন্তু তার বাড়িতেও ঢুকতে গিয়ে প্রথম দিকে কিন্তু এই বাধার সম্মুখীন হন ইডির তদন্তকারী আধিকারিকরা। তার পাশাপাশি তাদের যারা ঘনিষ্ঠ রয়েছেন তাদের বাড়িতেও কিন্তু ঢুকতে গিয়ে প্রথম দিকে বাধার সম্মুখীন হতে হয় ইডির আধিকারিকদের। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন এবং ওপরে একটি ফ্ল্যাটে গিয়েছেন ইডির আধিকারিকরা এবং সেখানেই তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। যেমনটা জানা যাচ্ছে শঙ্কর আঢ্য হলেন বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং ওই এলাকার দাপুটে তৃণমূল নেতা তিনি। অন্যদিকে শেখ শাহজাহান তিনিও কিন্তু তৃণমূলের দাপুটে নেতা। একাধিক বৈদেশিক মুদ্রার বিনিময় ব্যবসা রয়েছে, সেই ব্যবসার সঙ্গে কিন্তু অর্থলগ্নির বিভিন্ন ব্যবসা রয়েছে। এই বিষয়ে আমরা আবারও ফিরে আসবো, তোমার কাছে ফিরে আসবো। এই ব্যবসার বিরুদ্ধে কি রয়েছে কি না রয়েছে আবারও ফিরে আসবো, তবে তার আগে আমরা আরেকবার শুনে নেব যে বিজেপি নেতা শঙ্কর ঘোষ এই বিষয়ে কি বলছেন। এটা খুব দুর্ভাগ্যজনক এবং এই ধরনের ইডির উপরে আক্রমণ নিশ্চিতভাবে রাজনৈতিক অভিসন্ধিমূলক। পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে এখানকার শাসক দল এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা বিভিন্ন দুর্বৃত্তদের একটি সমাহার, যারা তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দল থেকে ভারতীয় নির্বাচনী ব্যবস্থার মধ্যে লড়াই করে জনপ্রতিনিধি হন এবং ভারতবর্ষের অভ্যন্তরে থেকে পশ্চিমবঙ্গ নামক রাজ্যের ভেতরে বিভিন্ন ধরনের অন্তর্ঘাতমূলক কাজ, ষড়যন্ত্রমূলক কাজ, দুর্বৃত্তমূলক কাজ তারা সংগঠিত করে থাকে। ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস কতখানি বিপজ্জনক, তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে ইডির যে অভিযান, সেই অভিযানকে সামনে রেখেই ইডির উপরে আক্রমণ কিন্তু সেটা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই ভদ্রলোক মানে তথাকথিত ভদ্রলোকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, আর সেই বাড়িতে যখন ইডি অভিযান চালাতে যাচ্ছে তখন তাদেরকে আক্রান্ত হচ্ছে। আমি আশা করি যে কেন্দ্রের সরকার এটাকে নিশ্চিতভাবে গম্ভীরভাবে নেবেন এবং পশ্চিমবঙ্গে এই ধরনের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং তার সাঙ্গপাঙ্গ নেতা জনপ্রতিনিধিরা ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে কতখানি বিপজ্জনক সেটাকে ভেবে দেখে দ্রুত ইডির বিরুদ্ধে এই আক্রমণের ঘটনায় কেন্দ্রের সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার অনুরোধ করছি।
একদমই সম্প্রতি কিন্তু এই অভিযোগ উঠেছিল যে বিজেপির পক্ষ থেকে কিন্তু এই কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানো হচ্ছে শুধুমাত্র যাতে তৃণমূলের পক্ষকে কোনোভাবে যাতে ধামা চাপা দেওয়া হয়। সামনেই লোকসভা নির্বাচন, এটি তাদের চাল হতেই পারে, এমনটাই কিন্তু অভিযোগ করছিল বারবার তৃণমূলের পক্ষ থেকে, এমনটাই অভিযোগ করা হচ্ছিল। আর এবারও কিন্তু সেই অভিযোগগুলোই স্পষ্টভাবে আপনাদের সামনে চলে আসছে। এক একজন এখন সাংসদরা, বিধায়করা কিন্তু শাসক এবং বিরোধী দুই দলের পক্ষ থেকেই উগরে দিচ্ছেন তাদের ক্ষোভ। আর এবার আবারও আমরা শোনাবো আপনাদেরকে আরেক সাংসদের বক্তব্য, তিনি কি বলেন, শান্তনু সেন কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। এখন ইনভেস্টিগেটিং এজেন্সির অফিসাররা স্থানীয় মানুষদের বিভিন্নভাবে প্ররোচিত করেছে, তাই স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশন হয়েছে। সারা ভারতবর্ষের মানুষ এই ইনভেস্টিগেটিং এজেন্সির নামে চূড়ান্ত কনস্পিরেসি দেখতে দেখতে তারা আজকে হতাশ হয়ে গেছে। বিশেষ করে এই বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদিন দিল্লি পরিচালিত এই কনস্পিরেসি চলছে। আর যে ব্যক্তি এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় লিখছেন, তিনি সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত। তাকে প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে, তার পরিবারের বিভিন্ন লোকের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, অথচ তার কেশাগ্র কেউ স্পর্শ করছে না। তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়, কিন্তু বিজেপি সেটা বলার হিম্মত দেখাবে না। তার কারণ বিজেপির আপাদমস্তক নেতারা দুর্নীতিগ্রস্ত, তৃণমূল কংগ্রেস সেটা করে দেখাতে পারে। যারা মিডিয়ার ওপর আক্রমণ করেছেন, মিডিয়ার ওপর আক্রমণকে তৃণমূল কংগ্রেস কখনো সমর্থন করে না, এক্ষেত্রেও করছে না। এক কথায় বলতে গেলে কিন্তু গোটা রাজ্য এই মুহূর্তে সরগরম হয়ে গেছে। বছরের শুরুতেই ইডির এমন পদক্ষেপ কেউই হয়তো আশা করতে পারেনি। আর এই পদক্ষেপের জেরেই ইডির আধিকারিকদেরকে যে এ ধরনের বিপদের সম্মুখীন হতে হবে তাও কিন্তু কেউ ভেবে উঠতে পারেনি। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছ থেকে এবং তার কাছ থেকে আবারও জেনে নেব যে এই শঙ্কর আঢ্যর বাড়ির হানার বিষয়ে, যেমনটা তুমি বলছিলে যে ব্যবসার সাথে জড়িত ছিলেন, সে বিষয়ে আবারও জানবো অভ্রদীপ। একদমই, দেখো এই শঙ্কর আঢ্য তিনি কিন্তু রেশন বন্টন দুর্নীতিতে এই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কিন্তু অত্যন্তভাবে ঘনিষ্ঠ ছিলেন, তেমনটাই কিন্তু ইডি সূত্র মারফত খবর। একদিকে যেমন শঙ্কর আঢ্য তার বাড়িতে, তার পাশাপাশি তার শ্বশুর বাড়িতে, তার বিভিন্ন ঘনিষ্ঠদের বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান ইতিমধ্যেই চালাচ্ছেন ইডি আধিকারিকরা। রেশন বন্টন দুর্নীতি মামলার যে সমস্ত যে নথিগুলো খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা, তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এই বৈদেশিক মুদ্রার বিভিন্ন বিষয়ে কিন্তু বৈদেশিক মুদ্রার বিভিন্ন পাচার করা হতো, তার মাধ্যমে কালো টাকা সাদা করা হতো, এইরকম বিভিন্ন অভিযোগও কিন্তু উঠছিল এই শঙ্কর আঢ্যর বিরুদ্ধে। সেইগুলোও কিন্তু খতিয়ে দেখছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। তোমাকে বলে রাখবো যে ভোর রাত থেকে 3টে থেকে 3:30-র মধ্যে কিন্তু একাধিক টিম সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় এবং তারা বিভিন্ন ভাগ হয়ে গিয়ে কিন্তু কলকাতার একাধিক জায়গা থেকে শুরু করে জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং একদিকে শেখ শাহজাহানের বিভিন্ন বাড়িতে এবং তল্লাশি অভিযান যেমন চালানো হচ্ছে, তেমনই কিন্তু শঙ্কর আঢ্য তারও বিভিন্ন ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং তার পাশাপাশি কলকাতাতেও একাধিক জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। যেমনটা ইডির আধিকারিকরা জানাচ্ছেন, এক জায়গায় তারা এই শেখ শাহজাহানের বাড়িতে তারা বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তাদের এখনও তল্লাশি অভিযান চলছে। এই যে তল্লাশি অভিযান চলছে, সেখান থেকে কি নথিপত্র পাওয়া যায় এবং তারা বিভিন্ন নথিপত্র যে খতিয়ে দেখছেন, সেই নথিপত্র ঘেটে তারা কি পান, সেইগুলো কিন্তু আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে। ইতিমধ্যেই কিন্তু তুমি জানো জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু একাধিকবার গ্রেপ্তারির পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিজিও কমপ্লেক্সে এবং জেলে গিয়েও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে বিভিন্ন তথ্য কিন্তু তিনি সামনে এনেছেন, যেমনটা ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি। সেই তথ্যের ওপর ভিত্তি করেই কিন্তু আজকের এই তল্লাশি অভিযান। তার পাশাপাশি বৈদেশিক মুদ্রার একটি বিষয় রয়েছে, সেই তথ্য এবং নথিগুলো কিন্তু খতিয়ে দেখছেন ইডির তদন্তকারী আধিকারিকরা।
একদমই অপ্রদীপ, ধন্যবাদ এই বিষয়ে এতক্ষণ বিস্তারিত জানানোর জন্য। এবং যেমনটা আপনারা ইতিমধ্যেই শুনলেন যে আজ সকাল তথা ভোর 4টে থেকে কিন্তু ইডির আধিকারিকরা বেরিয়ে পড়েছিলেন গোটা বাংলার বিভিন্ন জায়গায় এই তদন্তের অভিযানে। মূলত রেশন দুর্নীতির মামলার সাথে জড়িত আধিকারিকদের সাথেই কিন্তু এই তল্লাশি অভিযান ইডির আধিকারিকদের। আর যেমনটা আমরা ইতিমধ্যেই শুনতে পেলাম যে তারা মূলত কলকাতার পাশাপাশি উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় কিন্তু তার এই ইডির আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন। মোট 15টি ভাগে ভাগ হয়ে ইডির তল্লাশি চালানো হচ্ছে। আর যেমনটা আমরা ইতিমধ্যেই শুনতে পেলাম, সকালের দিকে যখন শাহজাহান শেখের বাড়িতে গিয়ে পৌঁছলেন তখন কিন্তু মারাত্মকভাবে ইডিদের বাধার সম্মুখীন হতে হয়েছে। পাশাপাশি শঙ্কর আঢ্যের বাড়িতেও কিন্তু জোর তল্লাশি চালিয়েছে ইডি এবং সেই সাথে বিজয়নগরের একটি ফ্ল্যাটের 4 তলায়ও কিন্তু হানা চালায় ইডির আধিকারিকরা। এবং যেমনটা জানা যাচ্ছে ফ্ল্যাটের মালিকের নাম কল্যাণ সিংহ রায় এবং পেশায় তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এখন তার বাড়ির থেকে কি ধরনের নথি বাজেয়াপ্ত করা হবে সেটা এখনো আশা বাকি রয়েছে। এই বিষয়ে চোখ থাকবে আমাদের প্রতিনিধিদেরও এবং পাশাপাশি এই গোটা তদন্তের বিষয়ে চোখ রাখবে ট্রাইব টিভি।